প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। এখন শুরু করছি শেষ অংশ। আরও আর এর যে কোনো একটা যদি ঠিক জায়গায় লেগে যায় তাহলে তো কথাই নেই। উপর হয়ে শুয়ে পড়ল জেমি। মাথা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যত ইচ্ছে গুলি গুলি করুক বেটারা। যেখানে আছে এখন, পাথর বা বোল্ডারে লেগে ছিটকানো গুলি ছাড়া ওর গায়ে লাগবার সম্ভাবনা নেই। তবে দু একটা খুব কাজ দিয়ে গেল, অস্বস্তিকর কাজ দিয়ে। হঠাৎ ওর মনে হলো, বাবা যদি এখন পাশে থাকতো। পরক্ষণে অবশ্য চিন্তাটা বাতিল করে দিল। পাশে থাকলে হয়তো বিপদেই পড়তো। তার চেয়ে বরং এটাই সামাল দেওয়ার চেষ্টা করবে। একাই সামাল দেওয়ার চেষ্টা করবে। বাবা থাকলেও তো মনের দিক থেকে প্রায় একাকী বড় হয়েছে ও। সমান বয়সী যে কোনো ছেলে চেয়ে অনেক বেশি মাত্রায় স্বাবলম্বী ও প্রত্যয়ী হয়ে উঠেছে। কেউ সাহায্য করবার নেই তো কি হয়েছে, বরং একাই সবচেয়ে নিশ্চিন্তে লড়াই করা যায়। কফি তৈরি হওয়ার পর পট নামিয়ে ফেলল জেমি। কাপে ভরে চুমুক দিল। বেশ গরম। বুড়ো স্পর্শের নিচে আয়েশ করে বসলো। সময় নিয়ে চুমুক দিচ্ছে। আগুনের কুণ্ডের দিকে তাকালো একবার। এখনো কয়লা গনগনে রয়ে গেছে। স্যাডেল ব্যাগ হাতড়ে শক্ত হয়ে যাওয়া 3টা বিস্কুট পেল। সামান্য হলে এটাই এখন একমাত্র খাবার। খেতে অবশ্য বেশ লাগলো। মেঘ জমতে শুরু করেছে। গম্ভীর হয়ে গেছে আকাশ। স্প্যানিশ পিক্সকে ঘিরে জমায়েত হচ্ছে দ্রুত। অনুমানে যদি ভুল না হয়, তাহলে বজ্রবৃষ্টি এবং ঝড় উঠবে। যে কোনো মানুষের কলজে কাপ ধরিয়ে দেওয়ার মতো বজ্রপাত হবে। 1 মাইল পরিসীমার মধ্যে যত বজ্রপাত হবে, উচ্চতার কারণে সবই ধেয়ে আসবে এই পর্বতশৃঙ্গের দিকে। লোহার রডের মতো টেনে নিয়ে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। নিকটতম দূরত্বে বজ্র পতিত হয়। তাই একটা গাছের নিচে থাকবার চেয়ে খোলা জায়গা অনেক বেশি নিরাপদ। আর হাজার হাজার ফুট উচ্চতায় থাকলে মরণের দিকে 1 পা এগোনোর সামিল বইকি। লোকে মুখে জেমি শুনেছে পশ্চিম কলোরাডোর লোন কোন ছাড়া কোনো ছাড়া স্প্যানিশ পিক্সের মতো বজ্রপাতপন পর্বত আর নেই। একটা ম্যাকপাইও বোধহয় আশু বিপদ টের পেয়ে গেছে। এতক্ষণ ওর কাছাকাছি ছোটাছুটি করছিল, কিন্তু জেমিকে একা রেখে চম্পট দিয়েছে। শেষ বিস্কুটটা পেটে চালান করে দিল ও। হাত থেকে বিস্কুটের গুঁড়ো ছাড়লো। ছুটে আসা একটা বুলেট বিদ্ধ হলো স্পোর্শের গুলিতে। বাকলের চলটা এসে পড়ল জেমির কাঁধে। শত্রুপক্ষের কথা ভাবছে ও। শেকেট, মেনসেল কিংবা সেরেসিন, যাই হোক ওদের নাম। 1000 ফুট উচ্চতায় বজ্রপাত আর ঝড় বৃষ্টিতে পড়বার অভিজ্ঞতা আছে ওদের। যদি না থাকে, নির্ঘাত আজ জীবনের সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা হবে ওদের। পিলে চমকে যাবে সবকটার। মেঘের গুরুগুরু আর কান ফাটানো বজ্রপাত শুরু হলো যখন, মাত্র কয়েক গজের মধ্যে পড়তে শুরু করলো। ক্যানিয়নে প্রতিধ্বনি তুলল বজ্রের শব্দ। সব মিলিয়ে মনে হলো কি এক মহা যজ্ঞ ঘটে যাচ্ছে। আশঙ্কা আর ভয়ে চুল খাড়া হয়ে যাওয়ার উপক্রম। আর খাড়া চুলের গতি কমবার আগে কমবার জন্যে বাতাস তাড়িত নীল বিদ্যুৎ তো আছেই। কজন আছে ওরা? 4 জন নাকি 1 ডজন? ওই মহিলাও আছে। সবচেয়ে বিপজ্জনক ও নিকৃষ্ট সেই জ্যাকব নাইবেকও কি হাজির হয়ে গেছে? কফি পাটে কিছু কফি রয়ে গেছে। ওটা জ্বলন্ত অঙ্গারের উপর ফেললো জেমি। তারপর স্যাডেল ব্যাগে ঢুকিয়ে ফেললো পাত্রটা। হঠাৎ মনে হলো অন্ধকার নেমে এলে কিংবা ঝড়ের মাঝখানে চট করে সরে পড়বে। সন্তুষ্ট মুরগির মতো ছুট দেবে। একে ভয়াবহ একে ভয়াবহ একে ভয়াবহ ঝড় বৃষ্টি আসছে, তাই অন্ধের মতো সমানে গুলি করছে শত্রুপক্ষ। এ অবস্থায় কেটে পড়াই সমীচীন। দমকা বাতাস এলো প্রথমে, তারপর করকর করে বাস পড়ল। সামনে পর্বত চিঙ্গে বজ্রপাত হলো। বিমস্টোনের কটু গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। পরপরই তুমুল বৃষ্টি শুরু হলো। পুরো অস্বচ্ছ পর্দা তৈরি করে ফেলেছে দৃষ্টিপথে। ঝটিতে ঘুরে দাঁড়ালো জেমি। ছুটলো ঘোড়া দুটোর দিকে। গোল্লায় যাক সব। যেন মাটি ফুঁড়ে উদয় হয়েছে শত্রুরা। খোলা জায়গার কিনারে এসে দাঁড়িয়েছে 3 জন। দীর্ঘদেহী, কালো ফ্রক কোট পরা, হাতে পিস্তল প্রত্যেকের।
পরস্পরের কাছ থেকে বেশ দূরত্বে দাঁড়িয়ে আছে ওরা। জেমির অজান্তে চলে এসেছে পিছনে, একটু পর হয়তো ঘেরাও করে ফেলতো। কি থেকে কি হলো জানে না জেমি। সেফ সহজাত প্রবৃত্তি আর রিফ্লেক্স বসে সক্রিয় হলো। 3 সেরোসিনকে দেখতে পাওয়ার মুহূর্তে টের পেল টিগার টানছে ও। 23 সূর্য পাহাড় চেরনির ওপাশে আড়ালে পড়ে গেছে, তবে তির্যক কিছু রশ্মিতে রক্তলাল হয়ে উঠেছে শটটুথ রক্সের চূড়া। জেমির বাম দিকে টুইন পিক্সের 2 শৈলশিরার মাঝে আটকা পড়েছে প্রকাণ্ড সাইজের কুৎসিত ও কালো মেঘ, যেন দৈত্যাকার হারকিউলিস। মেঘের কুৎসিত দেহ ভেদ করে নেমে আসছে নীল বিদ্যুৎ। অদ্ভুতরে আলোয় আলোকিত হয়ে উঠছে বেস্ট অব দ্য ওয়ার্ল্ডের গোলাপি ঢাল। আর জেমের সামনে মুখোমুখি দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী 3 যমদূত। আলো আধারী পরিবেশে গাঢ় দেখাচ্ছে তাদের অভাব। অস্তমান সূর্যের আলোর প্রতিফলনে নয়, যেন নরকের আগুনের আভায় লালচে দেখাচ্ছে সংকল্পবদ্ধ ও খুনে মুখগুলো। শুভেচ্ছা বিনিময় দূরে থাক, কেউ একটা শব্দ উচ্চারণ করলো না, কিংবা বললেও মেঘ ও বজ্রপাতের ডামাডোলে শোনা যেত কিনা সন্দেহ। অদ্ভুতরে আলোয় আলোকিত তখন আকাশ। অন্ধ আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তুমুল বৃষ্টি। আর বজ্রপাতের প্রচণ্ড শব্দের তুলনায় ওদের অস্ত্রের গর্জনকে নেহাত ক্ষুদ্র ও পলকা মনে হলো। দুনিয়ার সব কিছু বিমিষ্ট হয়েছে জেমি টেভিলিয়ান। খুনে বজ্র, বৃষ্টি বা ঝড়ো বাতাস কোনোটাই গ্রাহ্য করছে না। মরিয়া এখনো নিজের প্রাণের মায়ায় হিংস্র ও চরম আগ্রাসী হয়ে উঠেছে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেও অধীর। প্রায় 1টা মাস ওকে ধাওয়া করেছে এরা। স্বাভাবিক জীবনের নাভিশ্বাস তুলে দিয়েছে। শত কষ্ট, দুর্ভোগ বা উদ্বেগের চাপ নিতে হয়েছে, হজম করতে হয়েছে সারা দুনিয়ায় ওর একমাত্র স্বজন বাবার মৃত্যু। পুষে রাখা সব তিক্ততার প্রতিবাদে এখন বিস্ফোরণ ঘটে গেল। কি এক খুনে মানসিকতা ভর করলো জেমির মধ্যে, ও নিজেও জানে না। একের পর এক গুলি করলো, খালি করে ফেললো চেম্বার। তারপর সচকিত ওয়েস্ট ব্যান্ড থেকে খাবলে তুলে নিল 2য় পিস্তল। সহসা আবিষ্কার করলো পাশ থেকে গুলি করছে কেউ। ওর ডান দিকে 2জন ভূপতিত হয়েছে। 3য় জনের উদ্দেশ্যে এখন পর্যন্ত গুলি করেনি জেমি, কিন্তু তাকে হাত পা ঘুরিয়ে যেতে দেখতে পেল। পর মুহূর্তে একই সঙ্গে 2টো গুলি লাগলো লোকটার শরীরে। এটা জেমির পাঠানো। কাটা কলা গাছের মতো আছড়ে পড়ল সে, আর উঠল না। বিক্ষুব্ধ বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে তাজা রক্ত। 3জনই পড়ে আছে নিথর। তুমুল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলো জেমি, দৃষ্টি ভুল অন্ঠিত 3টা দেহের দিকে। ঘোরমাখা দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর কাঁধে হাত রাখলো কেউ। তারপর মৃদুস্বরে বলল, 3 নম্বরটাকে ফেললাম বাবার কথা স্মরণ করে জেমি। ঘুরে দাঁড়ালো বোল্ট। জীর্ণ হ্যাটটা বৃষ্টিতে সয়লাভ হয়ে গেছে এখন, কিন্তু বোল্টের ক্লান্ত মুখে চওড়া হাসি। ঝকঝকে সাদা দাঁত বেরিয়ে পড়েছে। দীর্ঘ কয়েক বছর পর 2 ভাইয়ের দেখা হলে যেমন হওয়া উচিত, আন্তরিক ভঙ্গিতে পরস্পরকে জড়িয়ে ধরল ওরা। চলো এখান থেকে ভাগি, বলল বোল্ট। কাছেই এর চেয়ে নিরাপদ একটা জায়গা আছে। দেখা গেল জায়গাটা নিরাপদ বটে, কিন্তু কাছে নয়। চুকারাস নদীর কিনারে গ্যাপ নামে এক জায়গায় তৈরি একটা লক কেবিন। পিক্সটেইল অনুসরণ করে ঢাল ধরে নেমেছে প্রথমে। কুজের মতো উঁচু পাহাড় টপকে এরপর কেবিনের কিনারে পৌঁছেছে। কেবিনের ভিতরটা উষ্ণ ও আরামদায়ক। বাতাসে ভাজা মাংসের সুঘ্রাণ। এক কোণে আগুন জ্বালানো হয়েছে। চুলো থেকে মুখ তুলে তাকালো টেকো এক লোক। চাঁদিতে চুল কম হলেও অন্যত্র রয়েছে বেশ কানের মাঝামাঝি, প্রায় ঝালরের মতো ঘন লাল চুল আর পুরু গোঁফ। গোঁফের 2 প্রান্ত প্রায় কান ছুঁয়েছে, বাঁকিয়ে তুলে দেয়া হয়েছে কপালের দিকে। বসে পড়ো বয়েজ, উদার গলায় আহ্বান করল সে। স্টিক ভাজা হয়ে গেছে, আর বিন আগেই রেডি করেছি। যাত্রার শুরুতে চিলিকার গায়ে চাপিয়েছিল ওরা, কিন্তু তার আগেই ভিজে একসা হয়ে গিয়েছিল। ভেজা জামা কাপড়ের কারণে ঠান্ডা লাগছে। আগুনের কাছে চলে গেল ওরা। কিছুক্ষণের মধ্যে ভেজা কাপড় থেকে বাষ্প উঠতে শুরু করলো। মাংসের ঘ্রাণ অধৈর্য করে তুলেছে ওদের। খিদে চাগিয়ে উঠেছে, তাই বেঞ্চে বসে খেতে শুরু করলো।
খাওয়ার সময় কেউই কথা বলল না। খাওয়া শেষে কফির ধোঁয়ায়িত মগ নিয়ে বসলো ওরা। গফু কুক আগুনে আরো কাঠ যোগান দিল। কেবিনের দেয়ালে আছড়ে পড়ছে ঝড়ো বাতাস। দাপুটে বৃষ্টি তার সঙ্গে তাল মিলিয়েছে। সারাক্ষণ উস্কে রাখা আগুনের কারণে কেবিনের ভিতর ঠান্ডা তেমন বোধ হচ্ছে না, বরং যথেষ্ট আরামদায়ক লাগছে। অনুসন্ধানী দৃষ্টিতে জেমিকে দেখছে বোল্ট। সমীহের সঙ্গে চওড়া কাঁধ বা সবল পেশি দেখল। মনে মনে কিছুটা হলেও গর্ব ও সন্তুষ্টি বোধ করল জেমি। যেহেতু ছেলেবেলা থেকে মনে প্রাণে ওর আদর্শ ছিল বোল্ট, আদর্শের লোকটির চোখে প্রশংসা বা সমীহ দেখতে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আহ, অ্যাকশনে যা দেখলাম তোমাকে! নির্জলা স্তুতি বোল্টের কণ্ঠে। পুরো মরদ হয়ে গেছো। অন্যদের দিকে ফিরল সে। বিশ্বাস হয় শোডাউনে আমি যখন প্রথম গুলি করেছি ততক্ষণে দুজনকে শেষ করে তৃতীয় জনের দিকে মনোযোগ দিয়েছিল জেমি। সেই ছোট্ট জেমি, যাকে ন্যাংটো দেখেছি। এই ছেলের মধ্যে দুর্ধর্ষ এক গানম্যানকে দেখতে পাচ্ছি। নিখুঁত নিশানা বা বিদ্যুৎ গতির ড্র ওর বড় বৈশিষ্ট্য। কিন্তু আমার চোখে বিপদের মুখে বা শোডাউনে ওর ইস্পাত দীর্ঘ মানসিকতা অভিনব লেগেছে। খুব কম মানুষ এত ঠান্ডা মাথায় পিস্তল হাতে একাধিক শত্রুর মোকাবেলা করতে পারে। পিস্তলের কারিশমা তোমার কাছ থেকে শিখেছি আমি, বলল জেমি। ওহো, গম্ভীর হয়ে গেল বোল্টের মুখ। তোমার বাবার কাছ থেকে দুজনেই পিস্তলের যাবতীয় শিক্ষা নিয়েছি। ওর চেয়ে যোগ্য গুরু আর হতে পারে না। জেমির দিকে ফিরল সে। এরাই খুন করেছে ওকে, তাই না? এদের একজন, জানালো জেমি। পেছন থেকে বাবার মাথায় গুলি করেছিল। এবার পুরো ঘটনা খুলে বলল। জজ মিলসের প্রসঙ্গ থেকে টাকা উদ্ধার এবং পরবর্তী সব ঘটনা বয়ান করলো। খুবই সহজ ভাষায় বর্ণনা করেছে। বাড়তি কোনো বাক্য খরচ বা অতিরঞ্জন করেনি। তার প্রয়োজনও নেই, কারণ এরা অতি সাধারণ মানুষ, সাধারণ জীবন যাপন করে। যা জেমি বলেনি অনায়াসে তা অনুমান করে নিতে পারবে, কারণ ওরা জানে সেসব কেমন। নিঃসঙ্গ কঠিন মানুষেরা ওরা। পিস্তলের উপর নির্ভর করে বেঁচে থাকে। এদের একজন রেড। আমি তোমাকে বলতে চেয়েছিলাম সেই বন্ধুটিকে, জানালো রেড। কিন্তু আমি যে নাম বলতাম সে নামে হয়তো তোমার ভাইকে তুমি চিনতেই পারতে না, যেহেতু তুমি অন্য নামে চেনো। অন্তত এক ডজন নাম আছে ওর। যখন যেটা মনে আসে তাই বলে ফেলে। যাগে, ও আমাকে বলেছিল তোমাকে যেন অপেক্ষা করতে বলি। আর শেরিফ যদি জানতে পারতো যে বোল্ট ধারে কাছে আছে, নির্ঘাত ওকে গ্রেপ্তার করতে অস্থির হয়ে পড়ত। জেমির সঙ্গে চোখাচোখি হলো বোল্টের। বিস্ময়কর ব্যাপার, বোল্টকে অপথিপ দেখাচ্ছে। ঠিকই বলেছে রেড। সায় জানিয়ে কফির তলানেই আগুনের দিকে ছুঁড়ে ফেলল সে। বিপদগামী যাতে না হই সেজন্যে চেষ্টার ত্রুটি করেনি তোমার বাবা। কিন্তু আমার রক্ত যে বুনো, শেষ পর্যন্ত আউটলয়ার টেইলের বাসিন্দা হয়ে গেলাম। এ ঝামেলাটা শেষ হলে রাঞ্চিং করব আমি, বোল্ট, জানালো জেমি। গরু সামলাতে দক্ষ মানুষ লাগবে আমার। স্কট নেলসন আর মাইক হাউইর সঙ্গে চুক্তির কথা জানালো। স্কটের সঙ্গে কাজ করেছি, বলল গফু কুক। ক্যান্সাস আর ওগালালায় গরু নিয়ে গেছি। কঠিন বান্দা, কিন্তু ওর চেয়ে সৎ বা নীতিবান মানুষ দ্বিতীয়টি খুঁজে পাওয়া ভার। চোখ বন্ধ করে ওর কথায় আস্থা রাখতে পারো। মরে গেলেও প্রতিশ্রুতি রক্ষা করবে। চাইলে স্কট নেলসনের হয়ে হয়ে রাইড করতে পারবে, বলল জেমি। আমরা যেহেতু অংশীদার, রাঞ্চে কাজ করা মানে আমার বা মিস্টার নেলসনের হয়ে কাজ করা। তুমি তাহলে থিতু হচ্ছ, জানতে চাইলো বোল্ট। নট করলো জেমি। সিলভারটনে একটা মেয়ে আছে, ঝামেলা শেষ হলে ওদিকে যাব ভাবছি। ঝামেলা কি শেষ হয়নি? ভুরু কোচকালো বোল্ট। আগুনের পাশে বসেছিল সে। ঘাড় ফিরিয়ে তাকালো জেমির দিকে। আমার তো মনে হয় সব চোখে মুখে গেছে। মামলা খতম। মোটেই না। 3টা লাশই খুঁটিয়ে দেখেছি আমি। ওদের মধ্যে গিলেন শেখের ছিল না। সেক্ষেত্রে গিলেন ছাড়াও ওই মেয়েটাও রয়ে গেছে। পায়ের ভর বদল করল রেড। বালিময় মেঝেই খড়খড়ে শব্দ তুলল বুট। আরও একজন আছে। তোমরা বোধহয় ওকে আমল দিচ্ছ না। এদের সঙ্গে আসেনি সে, বরং এদেরকে বোকা বলে তাচ্ছিল্য করেছে। ওই লোকটার মতে জেমিকে ধরতে হলে হন্য হয়ে ধাওয়া করবার চেয়ে বরং অপেক্ষা করা উচিত। সময় হলে ঠিকই চেহারা দেখাবে জেমি, তখন চেপে ধরলেই হতো। গিলিন তা হলে রয়ে গেছে? হ্যাঁ, গিলিন শেখেরও রয়ে গিয়েছিল, যদিও কারণটা অন্যদের বলেনি।
ক্ষণিকের জন্য থামল রেড। এদের এখানে আসবার কারণ অবশ্য মেয়ে লোকটা। সেই জোরাজুরি করছিল। তিনি তাদের রেস্তোরাঁ থেকে ওদের ডেরায় চলে গিয়েছিলাম। দেয়ালের ওপাশ থেকে আড়ি পেতে কথা শুনেছি। কাদামাটির ঘর তো, দেয়ালের এক অংশ থেকে কাদা সরিয়ে ফেলতে প্রায় সব কথাই স্পষ্ট কানে এসেছে। মেয়ে লোকটা বলছিল নরম হয়ে গেছে গিলিন। উত্তরে সেফ অবজ্ঞা করেছে গিলিন। বলেছে, যত যাই হোক ও আমাদের আত্মীয়, আমাদেরই একজন। জেমির বাবাও কি আমাদের আত্মীয় ছিল না? অথচ তুমি তাকে খুন করেছ। এটা ছিল মেয়েটার তপ্ত জবাব। সেটা ভিন্ন ব্যাপার, উত্তর দিয়েছিল গিলিন শেখের। চিন্তা করেছ ও আদপে আমার ছেলের বয়সী? চিন্তা করেছ ও আদপে আমার ছেলের বয়সী? আমার কোনো ছেলে থাকলে ওরই বয়সী হতো। শুনে সে কি হাসি মেয়ে লোকটার। হাসি থামতেই চায় না। এক সময় বলেছে, ছেলে? গিলিন, জীবনেও তোমার কোনো ছেলে হবে না। চাইলেও কোনো ছেলের বাবা হতে পারবে না তুমি। কথাটা শুনে বেটা বোমা মেরে ছিল কিছুক্ষণ। তারপর আহত সুরে বলেছে, হেলগা, অন্য কারো হাতে যদি খুন না ও হও, শেষে হয়তো আমার হাতে খুন হয়ে যাবে। থামো তোমরা, অযথা তর্কাতর্কি করছো। কর্তৃত্বের স্বরে বাধা দিল তখন নাইবেক নামের লোকটা। এমনিতে ঝামেলার কমতি নেই। সবসময় একসঙ্গে কাজ করি বলেই আমাদের শক্তি বা সামর্থ্য বেশি। এর ব্যতিক্রম করা যাবে না। সবাই মিলে জেমি ট্রেভেলিয়ানকে শেষ করে দেব আমরা। ওর কথা শুনে সে হাসল গ্লিন শেকেট। বলল, যদি সত্যি সত্যি এস্টেটের উপর নিজের ক্লেম প্রতিষ্ঠা করতে পারে জেমি, তখন কি করবে? আমাকে বলেছে চটপটে ও স্থানীয় একজন লয়ারকে পাঠিয়েছে ও। এস্টেট বা আমাদের সম্পর্কে সব কিছুই জানে সে। বাতিলের ভঙ্গিতে একটা হাত তো নাড়ল রেড। আমি অবশ্য এর চেয়ে বেশি কিছু শুনিনি। আসলে সুযোগ থাকলেও শুনবার ইচ্ছে হয়নি। ভয় হচ্ছিল কখন ধরা পড়ে যায়। তাছাড়া এখানে আসবারও তাড়া ছিল। যাকগে, মোদ্দা কথা হচ্ছে ঝামেলা শেষ হয়নি। ওদের তিনজন এখনো বাকি রয়ে গেছে। ক্ষণিকের জন্য থামল সে। ওরা যে কত খারাপ হতে পারে কল্পনাই করতে পারবে না। জঘন্য একটা পরিবার। জীবনে কত জায়গায়ই তো ঘুরে দেখলাম, কত বিচিত্র মানুষ দেখেছি, কিন্তু সেরসিন বা শেখেরদের মতো বিষাক্ত মানুষ আর দেখিনি। সিলভারটন যাব আমি, সিদ্ধান্ত জানিয়ে দিল জেমি। চাইলে ওরা অনুসরণ করতে পারে আমাকে, তবে আর কোনো খুনোখুনির মধ্যে যাওয়ার ইচ্ছে নেই আমার। সব শুনে মনে হলো গিলিন শেখের বোধহয় তোমাকে পছন্দ করে, মন্তব্য করলো বোল্ট। মুহূর্তখানেক ব্যাপারটা নিজের মনে উল্টে পাল্টে দেখলো জেমি, তারপর বাতিল করে দিল। ওহো, এটা ওর এক ধরনের খেয়াল বলতে পারো। নিজেকে উঁচু দরের মানুষ মনে করে ও। বেশিরভাগ মানুষকে তাচ্ছিল্য করে এবং কখনো দু একজনের প্রতি হয়তো সামান্য সমীহ দেখায়, কিন্তু আসলে ওটা মেকি এবং এর পিছনে ওর দুরভিসন্ধি থাকে। এক ধরনের খেলাও বলতে পারো। তবে বা খেলা যাই হোক, বিশ্বাস করো এতে মোটেই লক্ষ্যচ্যুত হবে না শেখের। মৌকা পেলে ঠিক খুন করবে আমাকে। একাধিকবার চেষ্টাও চালিয়েছে। নিজের হাতে ও কাজটা করতে চায়। এটাই হচ্ছে আসল ব্যাপার। বাইরে তুমুল বৃষ্টি চলছে। ক্যানিয়নগুলো পানিতে ভরে যাবে এখন। গলা সমান পানি ঠেলে কোথাও যাওয়া সম্ভব হবে না। চিন্তার বিষয় হচ্ছে পাহাড়ি ঢল। পাহাড় থেকে বিপুল স্রোত উপত্যকা ও ঢাল হয়ে ক্যানিয়নে নেমে আসে। বোল্টকে খুঁটিয়ে দেখল জেমি। বয়সের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে সে, তবে তারুণ্যের ছাপ একেবারে হারিয়ে যায়নি। মুখ সামান্য চিপসে গেছে, বলিরেখা প্রকট হয়েছে এবং চোখের কোণে ভাঁজ পড়েছে। আমি তোমার সঙ্গে যাব বয়, নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল বোল্ট। কতদিন পর একসঙ্গে রাইড করব দুজন। চিন্তাটা এখনই রোমাঞ্চ বোধ করছে জেমি। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে যেহেতু। বাবার বিষয়ে অনেক গল্প করব। বাবার ব্যাপারে আমার চেয়ে তুমি অনেক বেশি জানো, নট করলো বোল্ট। যখনই আমার সাহায্য প্রয়োজন হয়েছে আমার পাশে দাঁড়িয়েছে সে। নিজের সন্তান না হলেও সন্তান হিসেবে বড় করেছে। তোমার আমার মধ্যে কখনো পার্থক্য করেনি। তোমার বয়স কম ছিল, তাই পারিবারিক বিষয়ে কথা বলে তোমার বোঝা বাড়াতে চাইনি। আমি চোতা হিসেবে হয়তো খুব ভালো, মনোযোগ দিয়ে শুনি এবং মুখও বন্ধ রাখতে জানি। তাই নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলতো। কখনো দেখা গেছে টানা রাইড করছি,
নিজের চিন্তা বা কথাগুলো জোরে জোরে বলতো, যাতে আমি শুনতে পাই। যেখানেই যাও, পরামর্শ দিল রেন, পিঠের দিকে একটা চোখ রেখো। আরেক প্রস্ত স্টিক ও বিন খেলো ওরা। সঙ্গে থাকলো গফুর তৈরি ডোনাট। গরু রানচিং ঘোড়া বা মাইনিং সম্পর্কে আলাপ হলো এবার। প্রায় সবারই ঘোড়া কোন জায়গা বা কোন কোন সময়ের একটা না একটা গল্প আছে। সেগুলোই একে অন্যকে বলল ওরা। বাইরে ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে, কিন্তু ভিতরে উষ্ণ, আন্তরিক ও আরামদায়ক এক আবহ। বেশিরভাগ সময় জেমি অন্যদের গল্প শুনল। মাঝে মধ্যে পড়ে যাচ্ছে স্প্যানিশ পিক্সের ঘটনা। 3টা লাশ পড়ে আছে, বৃষ্টিতে ভিজছে, চরম অনাদর ও অবহেলার সঙ্গে। যে ঘৃণা ওদের তাড়া করছিল বুলেটের মাধ্যমে, সেটা ওদের প্রাণের সঙ্গে বিলীন হয়ে গেছে। ধুয়ে মুছে গেছে সব। অদ্ভুত মানুষেরা। ঘৃণা নিয়ে জন্ম, এবং প্রতিহিংসা ওদের তাড়িয়ে বেরিয়েছে সারা জীবন। এই ঘৃণা এত শক্তিশালী, বা যা এমনকি সম্পত্তির প্রতি লিপ্সার চেয়েও প্রকট প্রকট ও জোরালো। সংবিত ফিরে পেয়ে সদ্য পরিচিত বন্ধুদের কথা ভাবলো জেমি। আউটল টেলের বাসিন্দা হয়ে গেছে এরা, কিন্তু একসময় গরু পাঞ্চিং করেছে, এবং সন্দেহ নেই ভবিষ্যতে সুযোগ পেলেও তাই করবে। লোক হিসাবে এরা শেখের বা সেরোসিনদের চেয়ে শতগুণে ভালো। কতভাবেই তো শেখে মানুষ। সেফ শুনেও শেখা যায়। এ ব্যাপারে জেমি সবসময় উদার। অন্যদের অভিজ্ঞতা বা গল্প শুনে নির্মল আনন্দ যেমন পাওয়া যায়, তেমনি নিজের অভিজ্ঞতার ঝুলিও সমৃদ্ধ হয়। ছোটখাটো বহু তথ্যই পরে কাজে লাগবে ভেবে মনে রাখেও। কিছুতে গ্লেন শেকেট বা হেগলাকে ভুলতে পারছে না জেমি। স্বল্প সময়ের জন্য চিনেছে বা দেখেছে, কিন্তু এরা ওর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভিন্ন দিকে। অন্যজন জ্যাকব নাইবেককে চেনে না ও কখনো দেখেনি বলে তার সম্পর্কে আগাম ধারণা করতে পারছে না। তাই তাকে ততটা বিপজ্জনকও মনে হচ্ছে না। এখন কোথায় আছে ওরা? জেমিকে অনুসরণ করে পাহাড়ে আসেনি, কিন্তু এখনো যদি এখানকার খবর না পেয়ে থাকে, তাহলে শিগগিরই জেনে যাবে। তখন কি করবে? হঠাৎ ন্যান্সিকে নিয়ে উদ্বেগ বোধ করলো জেমি। হেলগা যদি কোনোভাবে ওর সম্পর্কে জেনে যায়। কিন্তু কিভাবে জানবে? ন্যান্সির সঙ্গে মিনিট 10 রাস্তায় হেঁটেছ, স্টেটসনদের বাড়িতে এক সন্ধ্যা কাটিয়েছে। এ থেকে কি কারো পক্ষে অনুমান করা সম্ভব যে ন্যান্সির সঙ্গে ঘনিষ্ঠতা আছে জেমির? মোটেই না। অন্য কেউ আজ করা দূরে থাক, জেমি নিজেও আগে টের পায়নি। ইদানিং দূরে চলে আসবার পর মেয়েটির প্রতি অনুরাগ আবিষ্কার করেছে। এমন কিছু বোধহয় ন্যান্সিও কল্পনা করবে না। সিলভারটনে গিয়ে ন্যান্সির সঙ্গে দেখা করা উচিত হবে কি? এক অর্থে শত্রুদের পথ দেখে ন্যান্সির কাছে নিয়ে যাওয়া হবে না? জেমির সঙ্গে মেয়েটির অন্তরঙ্গতা যদি কোনোভাবে ধরতে পারে হেলগা, নির্ঘাত এর 16 আনা সুবিধা কাজে লাগাবে। ঝড় থাকুক বা না থাকুক, হঠাৎ ঘোষণা করলো জেমি, ভোর হলেই বেরিয়ে পড়বো আমি। আমিও যাব তোমার সঙ্গে, জানিয়ে দিল বোল্ট। ভোরে উঠে পরিষ্কার আকাশ দেখতে পেল ওরা। গফু কুক খাবার প্যাক করে রেখেছিল, তাই নিয়ে বেরিয়ে পড়ল। চার্লি আর গফুর সঙ্গে রেডও বাইরে দাঁড়িয়েছিল। বিদায় নেওয়ার সময় সে বলল, চিন্তা করো না, পিছনে যাতে ফেউ না লাগে সেই ব্যবস্থা করে রাখবো আমরা। এমন উল্টাপাল্টা ঘোড়া দাবড়াবো যে টেইল থেকে তোমাদের চিহ্ন খুঁজেই বের করতে পারবে না। আর আগামী 2 দিন এই টেইলের উপর নজরও রাখবো। এতে অবশ্য খুব খুশি হওয়ার কিছু নেই, কারণ কয়টা টেইলে নজর রাখবে ওরা? 2টো প্যাক হর্স রয়েছে ওদের সঙ্গে। চুকারাস নদী টেইল ধরেছে। কোলম্যান ক্যানিয়নের লাগোয়া উত্তর দক্ষিণে বিস্তৃত ঢাল বরাবর সরু ও অস্পষ্ট বুনো এক ট্রেইল ধরে এগোলো বোল্ট। তারপর ঢালু জমি ধরে রিলিং ক্যানিয়নে পৌঁছালো। টানা 1 ঘন্টা এগোলো এভাবে। শেষে বনভূমির আড়াআড়ি এগিয়ে ইন্ডিয়ান ক্রিকে পৌঁছালো। নিঃসঙ্গ টেইল এটা, কমই ব্যবহৃত হয়। পথ বন্ধুর। বৃষ্টি শুরু হয়েছে বলে পিচ্ছিল হয়ে গেছে। খুব সাবধানে এগোতে হচ্ছে। ঝড়ো বাতাসের দাপট ঠান্ডা বাড়িয়ে দিয়েছে। লা ভেটা পাসের কাছাকাছি ক্যাম্প করলো ওরা। সিডারে ঘেরা নিচু এক গর্তে বৃষ্টির পানি জমেছে এখানে। সারাদিন যতটা সম্ভব গতিতে এগোনোর চেষ্টা করেছে। পাহাড়ি টেইল পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে ঘোড়াগুলো। রাতে খেয়ে দিয়ে গল্প শুরু করলো। ছেলেবেলার নানা ঘটনা স্মরণ করলো। জেমির বাবাকে নিয়ে আলাপ করলো। মিশরিতে ওই ঘটনায় আমার প্রাণ বাঁচিয়েছ তুমি, হঠাৎ বলল বোল্ট।
যে ঘটনার পর তোমাদের ছেড়ে চলে এসেছিলাম, ওই লোকটা ঠিক খুন করতো আমাকে, কিন্তু সময় মতো ওকে গুলি করেছো তুমি। অথচ কতই বা তখন তোমার বয়স, 7-8 ছিল হয়তো। তুমি আমাদের হয়ে লড়েছো, অথচ তোমাকে পিছন থেকে গুলি করছে দেখেও চুপ করে থাকি কি করে? ও, লড়াইটা আমারও ছিল। জন টেভলিয়ান যখন আমাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিল, সেদিন থেকে ওকে বাবাই জেনেছি আমি। মুখে হয়তো কখনো ডাকিনি, কিন্তু আজীবন ওভাবেই দেখেছি। আমরাও কিন্তু তোমাকে অন্যভাবে দেখিনি। শান্তিতেই ছিলাম তোমাদের সঙ্গে। দীর্ঘশ্বাস ফেলে বলল বল। বাড়ি ছেড়ে এসে অস্থির জীবন কাটাতে লাগলাম। আজ এখানে তো কাল ওখানে, কোথাও কোথাও ঝামেলা হলো, এবং রেডের মতোই শেষ পর্যন্ত ভুল পথে চলে এলাম। আইনের লোকে ধাওয়া খাওয়া মোটেই আনন্দের কথা নয়। মাঝে মধ্যে খুব বিতৃষ্ণা লাগে, কিন্তু চাইলেও আর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার উপায় নেই। পশ্চিমের সব শহরে দু একজন মানুষ আছে যারা জীবনের কোনো না কোনো সময়ে বেআইনি রাস্তায় কাটিয়েছে, বলল জেমি। কিন্তু কেউ যদি আজীবন সেখানে কাটিয়ে দেয়, তাহলে সেটা তার একান্ত নিজস্ব ভুল। আমি মনে করি প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠে উঠে কেউ নতুন করে জীবন শুরু করে। দৈনন্দিন জীবন আমাদের প্রায় একই রকম। বিল মিটিয়ে খেতে হয়, কাজ করতে হয়, কিন্তু সব দিন বা সারা জীবন একইভাবে যে কাটাতে হবে, তা তার যৌক্তিকতা কি? কিছু ব্যতিক্রম হলে তো ক্ষতি নেই। চাইলে যে কোনো সময়ে নতুনভাবে শুরু করা যায়। ঘোড়ায় স্যাডল পরিয়ে নতুন টেইলে বের হওয়া যায়। যাকে এবার কাজের কথায় আসি। বাবার জিতে নেওয়া বেশ কিছু টাকা আছে আমার কাছে। উবের ওই এস্টেট থেকে হয়তো এর চেয়েও বেশি পাবো। গরু ব্যবসা শুরু করেছি আমি, এবং রকি পর্বতমালার উঁচুতে একটা রাঞ্চ করব ভাবছি। একা তো করতে পারবো না, সাহায্য লাগবে আমার। তোমার জন্য কাজ থাকবে, রেড বা গফুও যোগ দিতে পারবে। আমার তো মনে হয় ওর রান্না খেয়ে কখনো অরুচি হবে না কারো। আগুনে জ্বালানি যোগ করলো বোল্ট। জেমি, তোমাদের ছেড়ে আসবার পর বাউন্ডিলে জীবন কেটেছে আমার। বাড়ি কি জিনিস কখনো বুঝতে পারিনি। আজ এখানে তো কাল ওখানে, স্থির হয়ে কোথাও থাকবার সুযোগ হয়নি। ইদানিং এখান থেকে পূবে ব্রাউন্স হোল আর রবার্টস রুস্টে আস্তানা গেড়েছি। সান রাফায়েল সোয়েলের কাছে জায়গা দুটো। নিশ্চয় নাম শুনেছ। ঘিন এ জীবন ছেড়ে যদি সুস্থ ও শান্তিপূর্ণ জীবনে ফিরে যেতে পারি, এর চেয়ে বড় প্রাপ্তি বোধ হয় আর হতে পারে না। আমার তো মনে হচ্ছে মনস্থির করে ইতিমধ্যে সে জীবন ছেড়ে এসেছো তুমি, উৎফুল্ল স্বরে বলল জেমি। এ নিয়ে আর কথা বলবো না আমরা। অতীত অতীতের জায়গায় থাকবে। ব্যবসা বা রাঞ্চে আমার সঙ্গে তোমারও আধা আধি শেয়ার থাকবে। দু ভাই মিলে খেটে দাঁড় করাবো রাঞ্চটা। ওহো, তর্ক করতে করতে হবে না। প্রায় সব টাকাই তো বাবার, আর বাবা বেঁচে থাকলে নিশ্চয় তোমাকে অর্ধেকটাই দিয়ে দিত। আমারও তাতে এতটুকু আপত্তি নেই। একটু পর শুয়ে পড়ল ওরা। আগুন নিষ্প্রভ হয়ে গেছে। সিডারের শাখা পোশাখার ফাঁকে লুকোচুরি খেলছে মায়াবী চাঁদ। শুভ মেঘের দল এই রাতেও অবিশ্রান্ত ভাবে ছুটে চলেছে। চোখ জড়িয়ে এসেছিল, তখনই বোল্টের নিচু স্বরের মন্তব্যটা শুনতে পেল জেমি। বিজয়ের বেশে কজন মরতে পারে? বাবা তো তাই করতে পেরেছিল। এটাই বা কম কিসে? সিলভারটনের অবস্থান পাহাড় ঘেরা এক বেসিনে। ছোট্ট কিন্তু পরিষ্কার ও গোছানো শহর। ডুরাঙ্গো থেকে সিলভারটন পর্যন্ত রেল রোড নির্মাণ করেছে অটো মেয়ার্স কোম্পানি। পাহাড়ি উপত্যকা ধরে এঁকে বেঁকে এগিয়েছে রেল লাইন। ইঞ্জিনিয়ারদের মন্তব্য ছিল এমন বৈরী অঞ্চলে রেল রোড নির্মাণ করা প্রায় অসম্ভব, কিন্তু মেয়ার্স সেটা করে দেখিয়েছে। শহরটা দ্রুত বাড়ছে। মিল আর খনিতে 24 ঘন্টা কাজ চলে। এছাড়াও বহু মাইনার চারপাশে ক্যানিয়নে অবস্থিত ছোটখাটো ক্লেমে অভিযান চালাচ্ছে। বিকাল নাগাদ সিলভারটন পৌঁছালো ওরা। প্রথমে এক হোটেলে কামরা ভাড়া করলো। চারপাশে একটু ঢু মেরে আসি, বলল বোন। তুমি গিয়ে মেয়েটার সঙ্গে দেখা করো। আগে ট্রিটমেন্ট যাব ভাবছি। কিছু খোঁজ খবর করব। সেরেসিনদের কেউ যদি এখানে চলে আসে, এক লোক আছে আমার, ওকে জিজ্ঞেস করলে জানতে পারবো। বিদায় নিয়ে চলে গেল বোল্ট। জেমিও বেরোলো, তবে প্রথমে গেল লিবারি বার্নে। ওকে দেখে টুল থেকে উঠে দাঁড়ালো বুড়ো টেড জিমার। হাউডি সান।
চাঁদিতে দেখছি এখনো আস্ত আছে। চাঁদিটা দেখছি এখনো আস্ত আছে তোমার, খুইয়ে বসনি। তা আছে। বুড়োর তামাশায় পাল্টা হাসলো জেমি। জেমস নামের ওই লোক স্টেটসনদের আজ জ্বালায়নি তো? ঝামেলার ফিকির করছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। ওকে দেখেই আমরা দু তিনজন এমন ভাব করলাম যে ঝুলিয়ে দেব একটা গাছে। ব্যাটার তখন প্যান্ট খারাপ করবার অবস্থা। ওকে বললাম, অ্যারিজোনার আবহাওয়া খুব ভালো, ওখানেই ওর চলে যাওয়া উচিত। ওর জাত বা স্বভাবের মানুষের জন্য এ শহর মোটেই নিরাপদ নয়। ব্যাটা আর দেরি করেনি, তখনই মালপত্র গুছিয়ে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। ওর ঘোড়াটা যে গতিতে ছুটছিল, এতক্ষণে নিশ্চয় সীমান্তের কাছাকাছি চলে গেছে। ধন্যবাদ টেড, তোমার কাছে ঋণী হয়ে গেলাম। দূর, কি যে বলো না। ওর মতো মানুষকে খেদিয়ে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। এরা ঝামেলা ছাড়া আর কিছু দিতে পারে না কাউকে। বেলেজার স্ট্রিটের এক জুয়ারি তো আরেকটু হলে ওকে খুন করে বসেছিল। অন্যরা ওকে না থামালে বোধহয় সত্যি মেরে ফেলতো তোমার ওই জেমসকে। ঘোড়া দুটোর পিঠ থেকে গিয়ার নামালো জেমি, স্টলে নিয়ে গেল। কালো গেন্ডিংয়ের দিকে ইশারা করলো বুড়ো। দেখে চেনা চেনা মনে হচ্ছে। হর্নাস শেডের ওই বুড়োর কাছ থেকে নিয়েছো নাকি? হ্যাঁ। নিশ্চয় তোমাকে ভালো লেগে গিয়েছিল ওর। নইলে বুড়োর যা স্বভাব, কাউকে ঘোড়া নিতে দেবে কি? কাছেও যেতে দেয় না। আর নিজের কাছে রেখেছো অনেক দিন হলো। খুব ভালো ঘোড়া, বলল জেমি। ঘোড়া দুটো শরীর দলাই মলাই করছে। বুড়ো যদি বিক্রি করে ভাবছি কিনে ফেলবো। কাজের ফাঁকে বুড়োকে রাঞ্চ করবার পরিকল্পনা খুলে বলল, তুই পার্টনারের কথাও বাদ দিল না। আরে ভুলেই গিয়েছিলাম। হঠাৎ উজ্জ্বল হলো বুড়োর মুখ। তোমার একটা চিঠি আছে আমার কাছে, ক্যান্সাস থেকে এসেছে। চিঠিটা পড়ল জেমি। হাউই লিখেছে, এস্টেটের উত্তরাধিকার বা অন্যান্য ব্যাপারে সবকিছুর নিষ্পত্তি হয়ে গেছে। জেমির দাবির যৌক্তিকতা প্রমাণিত হয়েছে এবং ওর নামে নিঃশর্ত নামজারি করা হয়েছে। কিছু কাগজে অবশ্য স্বাক্ষর করতে হবে। পশ্চিমে আসবার সময় ওগুলো নিয়ে আসবে স্কট নেলসন। হাউইর ভাষ্য অনুযায়ী শেকের সেরেসিন মেনসেল পরিবার উত্তরাধিকার না পাওয়ায় এস্টেটের প্রতিবেশীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাহলে আইনি ব্যাপারটা চুকে গেল। এস্টেট বা সম্পদের উত্তরাধিকার নিয়ে আর ভাবতে হবে না। ট্রেনের দুরাগত হুইসেল শুনতে পেল জেমি। বেশ দূরে আছে বলে বলা যাবে না, তবে শহরের বাইরে। সম্ভবত কোনো ক্যানিয়ন পাড়ি দিচ্ছে। ডুরাঙ্গোর ট্রেন আসছে, বলল বুড়ো জিমার। মিনিট খানেক লাগবে এখানে পৌঁছতে। স্টেশনের লাগোয়া ছেলুন ট্রে ট্রেমটে গেছে বোল্ট। ঘোড়া দুটোর ভার বুড়োর হাতে অর্পণ করে স্টেবল থেকে বেরিয়ে এলো জেমি। হঠাৎ বোলকে অনুসরণ করবার সিদ্ধান্ত নিল। বোল্টকে নিয়ে বন্টনে যাবে, একসঙ্গে রাতের খাওয়া সেরে নেবে। বেলেয়ার স্ট্রিটে পা রাখতে গালস থেকে গালস হয়ে ধেয়ে আসা হিমেল বাতাস অভ্যর্থনা জানালো ওকে। দূরে আগুয়ান ট্রেনটাকে দেখতে পেল। বগির বাতি চোখে পড়ছে। ট্র্যাকের সঙ্গে সংঘর্ষে খটাখট আর ঝিকঝিক শব্দ শোনা যাচ্ছে। শহরে বাড়িতেও আলো জ্বলতে শুরু করেছে, যদিও এখনও সন্ধ্যা নামেনি। ট্রেন বোধ হয় দেরি করে ফেলেছে, অনুমান করল জেমি, এবং সেক্ষেত্রে প্রায় সঙ্গে সঙ্গে ফিরতি পথে যাত্রা করবে। স্টেশনের দিকে এগোলো। একটু দূর থেকে দৃষ্টি রাখলো। দ্বারের কাছে কৌতূহলী মানুষের ভিড় জমে গেছে। বিকট শব্দ, বাষ্পের উদগীরণ আর কান ফাটানো হুইসেল বাজিয়ে থামলো ট্রেন। প্রায় সঙ্গে সঙ্গে ভিতর থেকে হুড় হুড় করে বেরিয়ে আসতে লাগলো লোকজন। একটা ট্রেনকে আসতে দেখা এখনও বিশেষ দৃশ্য বা ঘটনা হিসেবে মূল্যায়ন করা হয় পশ্চিমের বিভিন্ন শহরে। পরিচিত কাউকে পরিচিত কাউকে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে বলে বেশিরভাগ মানুষ হাতে কাজ না থাকলে স্টেশনে চলে আসে। পাদানি থেকে বোর্ডের তৈরি প্ল্যাটফর্মে নামছে লোকজন। কেউ পরিচিতদের দিকে এগিয়ে যাচ্ছে, কেউ বাড়ি বা শহরের মূল অংশে চলে যাচ্ছে। জেমির মতো অনেকে সেফ দাঁড়িয়ে থেকে মজা দেখছে। যাত্রীদের অনেকেই টেমটের দিকে এগোচ্ছে। এ মুহূর্তে যেখানে রয়েছে বোল্ট। একেবারে শেষ যাত্রীটি প্ল্যাটফর্মে নেমে এলো। ঘুরে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হলো জেমি। তখনই চোখের কোণে কি যেন ধরা পড়তে ঝটিটি ঘুরে দাঁড়ালো। সামনের প্ল্যাটফর্মে ওর মুখোমুখি দাঁড়িয়ে আছে গ্লেন শেকেট। আর প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে শেকেটের কাছ থেকে প্রায় 15 গজ দূরে খাটো গাট্টাগোট্টা শরীরের এক লোক দাঁড়িয়ে।
চওড়া মুখের সঙ্গে বেশ মানিয়ে গেছে ডার্বি হ্যাট। কালো কোটে ল্যাপেল সরানো, সোনার চেইনটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং ওটা থেকে বেশ কয়েকটা জিনিস ঝোলানো রয়েছে, কিন্তু দূরত্বের কারণে ওগুলো কি ঠাহর করা যাচ্ছে না। ওদের পিছনে বগি থেকে নামছে এক মহিলা এবং আরো দূরে এক বগি থেকে নামছে একটা বুড়ো লোক। সামান্য কুঁজো হয়ে পড়েছে, সাদা কৃষকের হ্যাট তার মাথায়। এর সবই জেমি দেখেছে পলকের দৃষ্টিতে। ট্রেমটের দিক থেকে কে যেন আসছে এদিকে, তবে গিলেন সেকেন্ডের উপর থেকে চোখ সরানোর সাহস নেই বলে সেদিকে তাকালো না জেমি। ওর বাম দিকে সুদূর ডুরাঙ্গো থেকে আসা লোকোমোটিভ তপ্ত ক্লান্ত নিঃশ্বাস ছাড়ছে, অর্থাৎ বাষ্প বিলিয়ে চলেছে। ডানে কিছু খোলা জায়গার পর কয়েকটা দালান, কিন্তু সেদিকেও তাকালো না জেমি। সেকেন্ডের উপর আঠার মতো লেপ্টে রয়েছে ওর দৃষ্টি, এবং রেঞ্জের মধ্যে রয়েছে বলে অন্যদেরও দেখতে পাচ্ছে। মহিলাকে চেনেও, হেলগা। কিন্তু অন্য লোকটা কি রহস্যময়, কিন্তু সবচেয়ে বিপজ্জনক জ্যাকব নাইবেক। এখানেই সব কিছুর সমাপ্তি ঘটবে, শেষ অধ্যায়। যবনিকাপাত ঘটবে সব নাটকের। জেমির হ্যাটের বিম নিচুতে নামানো। এটা ওর বাবার হ্যাট। বাবার চিঠি বিজড়িত বিজড়িত যে কটা জিনিস পেয়েছে, এটা তারই একটা। জেমি ভাবছে শেখেট কি এটা চিনতে পারছে। এখন আর কারো প্রতি ঘৃণা বোধ করছে না ও। সামনে দাঁড়ানো শত্রু ওর বাবাকে ঘৃণা করত, খুনও করেছে, কিন্তু সেজন্য সামান্য ঘৃণাও নেই জেমির মনে, বরং শত্রুর নিয়তি নির্ধারণের তাগিদ রয়েছে, কর্তব্য পালনের দায়। আজ লেনদেন চুকিয়ে ফেলবেও। উদ্বেগ বা দুশ্চিন্তা যদি কিছু থাকে, তা হেলগার ব্যাপারে। কি করবে মহিলা? সে যদি চট করে একটা পিস্তল বের করে গুলি করতে থাকে? কোনো মহিলাকে কি গুলি করতে পারবেও? নিশ্চয় পারবে। নিজের মন হাতড়ে প্রশ্নটার উত্তর খুঁজে পেল জেমি। যদি নিজে আক্রান্ত হয়, পিস্তলের গুলি মাত্রই মরণ ডেকে আনে, সেটা সুন্দরীর হাতে হলেও। সেক্ষেত্রে হাতের কারণে কাউকে খাতির করবে কেন? তবে জেমি মনে প্রাণে চাইছে কোনো মহিলাকে যেন গুলি করতে না হয়। হেলগা এসবের বাইরে থাকলেই স্বস্তি বোধ করবে। সেকেট শান্ত ও নিষ্কম্প কণ্ঠে বলল জেমি, এখনো সময় আছে, চাইলে টেনে উঠে ফিরে যেতে পারো। আনুমানিক 30 গজ দূরে দাঁড়িয়ে আছে সে। গাট্টা গোট্টা লোকটাও থেমে গেছে আর ফিরে দাঁড়িয়েছে ওর দিকে। শুধু হেলগা থামেনি, এগিয়ে আসছে একই গতিতে। আচমকা আতঙ্ক বোধ করলো জেমি। করছে কি মহিলা? খুব কাছে চলে এলে। ওহ জেমি, মধুবর্ষণ হচ্ছে হেলগার কণ্ঠে। কতদিন পর দেখা হলো আমাদের, কতদিন। তোমাকে দেখে কি যে ভালো লাগছে আমাদের, বলে বোঝাতে পারবো না। একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, সাধারণ মানুষ টের পেয়ে গেছে, দৈনন্দিন জীবনের স্বাভাবিকতা এতে নেই। থেমে ঘটনা দেখছে সবাই। এরা কেউই জেমি বা সেরিসিনদের চেনে না, কিন্তু সুন্দরী এক নারীকে আবেগী ও মধুময় কণ্ঠে কথা বলতে বলতে নিঃসঙ্গ এক তরুণের দিকে এগিয়ে যেতে দেখতে পাচ্ছে পশ্চিমে। এমন ঘটনা হামেশা চোখে পড়ে না। মুখে হা করে দেখবার মতো ঘটনা এটা। তরুণ হয়তো আত্মীয় বা স্বজন, কিংবা বহুদিন পর সাক্ষাৎ পাওয়া বন্ধু। প্রতি পদক্ষেপে বিপদ বাড়িয়ে তুলছে হেলগা। এছাড়া জেমির মনে আর কোনো ভাবনা নেই। মহিলা যথেষ্ট উঁচু গলায় কথা বলছে, অনায়াসে শুনতে পাচ্ছে সবাই। জেমি, ওহ, কতদিন পর তোমাকে দেখছি। হেলগার কণ্ঠে নির্জলা আবেগ উথলে উঠেছে। কি যে ভালো লাগছে, বিশ্বাসই হচ্ছে না। এতদিন পর, এত জায়গা ঘুরে, কিনা আবার দেখা পেলাম। ইস, তোমাকে জড়িয়ে না ধরলে বোধহয় বিশ্বাস করতে পারবো না। সত্যি ফিরে পেয়েছি আমার রাজপুত্রকে। হ্যাঁ, জড়িয়েই ধরবে। গ্রামের চোরাচোদ বইছে জেমির মেরুদণ্ড বরাবর। ঘটনা আজ করতে অসুবিধা হয়নি ওর। এলগা ওকে খুন করবার পায়তারা কষছে। জড়িয়ে ধরবার নামে আসলে ওর হাত দুটো অকেজো করে রাখবে কিছুক্ষণের জন্যে। এ সুযোগে শেকেট বা অন্য লোকটা গুলি করবে, কিংবা হেলগা নিজেই একটা কিছু ঘটিয়ে বসবে। ঠেকানোর সুযোগ দেবে না জেমিকে। কিছুই করতে পারবে না ও। উল্টো ঘুরে ছুট দেবে নাকি? এভাবে জালিয়াতির শিকার হয়ে অসহায়ভাবে মারা পড়বার চেয়ে বরং সুন্দরী নারীর প্রলোভন থেকে নিজেকে বঞ্চিত করে লোকজনের ভুরু কুঁচকে দেয়াই চেয়েও নিখুঁত একটা সেট আপ। প্রতিপক্ষের প্রশংসা করতেই হয়। হেলগা ওকে অক্ষম করে দেবে কয়েক মুহূর্তের জন্যে, আর তখন আসল কাজ সেরে ফেলবে অন্যরা।
হঠাৎ কে যেন ওর পাশ দিয়ে ছুটে গেল। চেনা একটা কণ্ঠ শুনতে পেল জেমি। হেলগা, আরে কি আশ্চর্য! বাড়ি থেকে 100 মাইল দূরে তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাজ্জব ব্যাপার। আগে জানিয়ে আসবে না? সবসময় কি এমন সারপ্রাইজ দেওয়া উচিত? ন্যান্সি চেঁচিয়ে মেয়েটাকে সতর্ক করতে চাইল জেমি, কিন্তু থামবার লক্ষণ নেই ন্যান্সির মধ্যে। ছুটে চলেছে হেলগার দিকে। ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে। হঠাৎ উদয় হওয়া আরেক স্বজনকে এড়াতে অস্থির হয়ে পড়েছে হেলগা। দৌড়ে ন্যান্সির পথ থেকে সরে যেতে চাইছে। মরিয়া চেষ্টায় জেমির কাছে পৌঁছতে চাইছে, কিন্তু সফল হলো না। বাউলি কেটে সরে যাওয়ার পরও একেবারে শেষ মুহূর্তে খপ করে ওর কবজি ধরে ফেলতে সক্ষম হলো ন্যান্সি। হেলগা, তোমার স্বভাব কি কখনোই বদলাবে না? সবসময় কম বয়সী ছেলেদের দিকে নজর। রুচি বা বিবেকেরও তো একটা ব্যাপার থাকে, তাই না? আশ্চর্য, জেমি তো প্রায় তোমার ছেলের বয়সী, কিংবা বয়সে তোমার নাতির মতোও হতে পারে। চাপা হাসি ন্যান্সির মুখে, চোখের তারায় কৌতুক। তোমার মনে যে কি পরিমাণ শয়তানি আছে সেটা জেমির চিঠিতে পড়ে জেনে গেছি আমি। আগেই তোমার ব্যাপারে আমাকে সতর্ক করে দিয়েছো। আর হ্যাঁ, এবার কিন্তু ভুল জায়গায় হাত বাড়িয়েছো। জেমির হৃদয় তোমার জন্যে নয়, বুঝতে পারছো না? ঝাঁকি দিয়ে হাত খসিয়ে নিতে চাইল হেলগা। জোরে না পেরে ধাক্কা দিল, কিন্তু তাতেও কাজ হলো না। ন্যান্সি জাপটে ধরে রেখেছে হাতটা। সহসা নড়ে উঠল লোকজন। আগ্রহ হারিয়ে ফেলেছে। বুঝে গেছে নাটকের সমাপ্তি হবে এখনই। যে যার মতো এদিক ওদিক যাচ্ছে। এ সুযোগে সক্রিয় হলো শত্রুরা। এগোতে শুরু করেছে ওর দিকে। খেয়াল করলো জেমি। ডার্বি হ্যাটকে কোটের ভিতরে হাত ঢোকাতে দেখতে পেল। শোল্ডার হোল্ড স্টারের ব্যবহার সম্পর্কে পশ্চিমে খুব বেশি মানুষের জানা নেই। ব্যাপারটা এখনো এখানে অপ্রচলিত, কিন্তু ক্যান্সার সিটিতে এর ব্যবহার দেখেছে জেমি। তাই চমক হলো না ব্যাপারটা, বরং সঙ্গে সঙ্গে সক্রিয় হলো ও। ডার্বি হ্যাট কোটের ভেতর থেকে হাত বের করে আনবার সময় ড্র করলো। উদ্বেগ, দুশ্চিন্তা বা উত্তেজনা কোনোটাই নেই জেমির মধ্যে। ভেতরটা বরফ শীতল হয়ে গেছে। ওয়েস্ট ব্যান্ড থেকে পিস্তল বের করলো এবং নিমেষে টিগার টানলো। পর মুহূর্তে না তাকিয়েই গ্লিন শেকেটের দিকে পিস্তল ঘোরালো। ধস্তাধস্তি করতে থাকা দুই নারী প্রায় পড়ে গেছে লাইন অফ ফায়ারের মধ্যে। ওদেরকে এড়িয়ে গুলি করতে হবে। জেমি দেখলো পিস্তল বেরিয়ে এসেছে গ্লিনের হাতে। ডুয়েলিস্টদের মতো নিশানা করছে। পর মুহূর্তে ঝাঁকি খেল সে। জেমির বুলেট আঘাত করেছে তাকে। সামলে নেয়ার আগে আবারও গুলি খেলো। হাঁটু ভেঙে পড়ে গেল সে। দ্বিতীয় গুলিটা অন্য কেউ করেছে, জেমির পাশ থেকে। চোখের কোণ দিয়ে বোল্টকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল জেমি। গিলিন শেখের পিস্তল তুলতে আবারও ট্রিগার টানলো বোল্ট। এবার দুজনেই গুলি করতে করতে এগোলো ওরা। প্ল্যাটফর্মের উপর মুখ থুবড়ে পড়ল গিলিন শেকেট। রক্তের একটা পুকুর তৈরি হয়েছে পেটের কাছে। বুকে আর পেটে অন্তত দুটো রক্তাক্ত ক্ষত। শার্টের উপর টকটকে লাল বৃত্ত ক্রমশ আকারে বড় হচ্ছে। ধূসর ট্রাউজার বেয়ে রক্ত ঝরছে। প্রথম থেকেই জানতাম, নিস্তেজ কণ্ঠে বিড়বিড় করে বলল সে। রিকোয় দেখা হওয়ার পর থেকে জানতাম। থেমে গেল সেকেন্ড। শক্তিতে কুলাচ্ছে না। হেসকি তুলবার মতো দম নিল। সারা দেহ কেঁপে উঠল। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো এবার। জানতাম, আবার বলল সে। জেমি, একটা সান্ত্বনা পাচ্ছি যে তোমার হাতে মারা পড়িনি। মানুষটার সারা জীবনে বোধহয় ভুল ভালে ভরা। ভুল জেনেই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। মনে করেছে জেমির হাতে খুন হয়নি সে। হয়তো, হয়তো না। জেমির মতো বোল্টও একাধিক গুলি করেছে তাকে, এবং কোনোটাই লক্ষ্যভ্রষ্ট হয়নি। লোকজন এগিয়ে আসছে। বৃত্তাকারে ঘিরে ফেললো ওদের। শয়তান, কারো উদ্দেশ্যেই বলছে না সেকেন্ড। স্বগোক্তি করছে। আমাদের সবাই তাই। মেন সেল, সেরেসিন, সেকেন্ড। সবার রক্ত দূষিত, সবকটা ধারী শয়তান। জেমি টের পেল ওর একটা হাত চেপে ধরেছে কেউ। ন্যান্সি। চলো, এখানে আর না থাকলেও চলবে, প্রস্তাব করলো বোল্ট। পিছনে হুইসেল বাজালো ট্রেন, তারপর ধীরে ধীরে গড়াতে শুরু করলো। স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। পেছন ফিরে তাকালো জেমি। বেশ কিছু লোক ভিড় করেছে সেকেটকে ঘিরে। একটু দূরে পড়ে থাকা ডার্বি হ্যাটের দিকে এগিয়ে গেল কয়েকজন। লোকটা নিশ্চয় জ্যাকব নাইবেক। হেলগা। হঠাৎ থমকে দাঁড়ালো জেমি। ডাইনিটা কোথায়? টেনে উঠেছে, শান্তস্বরে জানালো ন্যান্সি।
ওকে অনুসরণ করে এসেছিল এক বুড়ো, মাথায় সাদা হ্যাট ছিল। বুড়ো সহ হেলকাকে টেনে তুলে দিয়েছি। তোমাকে ওর নাম জানাতে বলল বুড়ো, কেভিন কিগান। বড় আশ্চর্য ব্যাপার কি জানো, বুড়ো যখন হেলকাকে টেনে উঠতে বলল, প্রতিবাদ করা দূরে থাক, একটা কথাও বলল না। একেবারে বাধ্য মেয়ের মতো টেনে উঠেছে। এর মাথামুন্ডু কিছুই বুঝলাম না। বাবা ওর ব্যাপারে বলে গেছে আমাকে, বলল জেমি। অস্পষ্টভাবে মনে পড়ল কোনো সমস্যা হলে বুড়ো কিগানের কাছে যেতে ওকে পরামর্শ দিয়েছিল জন টেভলিয়ান। এবার বোধহয় নিশ্চিত হতে পারি। জানতে চাইল ন্যান্সি। চলো, আমার সঙ্গে বাড়ি যাবে। তুমিও, বোল্টকে উদ্দেশ্য করে বলল ও। তুমিও এখন আমাদের পরিবারের একজন। স্টেটসনদের বাড়ির পৌঁছে ড্যান পেস্টনকে বসে থাকতে দেখতে পেল ওরা। তোমার মা অবশ্য ভিতরে যেতে বলেছে কয়েকবার, ন্যান্সির উদ্দেশ্যে বলল অফিসার। কিন্তু আমার মনে হলো বাইরে অপেক্ষা করাই ভালো। একটু দেরি হলেও ফিরে এসেছি, বলল জেমি। দুঃখিত, কথা রাখতে পারিনি। যেটা রাখবার কথা সেটা তো রেখেছ, সহাস্যে বলল পেস্টন। হাত বাড়িয়ে দিল জেমির উদ্দেশ্যে। তবে বাড়তি হিসাবে সঙ্গে ঝামেলা নিয়ে এসেছো। কার মনে যে কি আছে আগে থেকে বোঝা মুশকিল। সেজন্য নিজস্ব পরিকল্পনাও বরবাদ করা যায় না। ফিরে এলাম কারণ তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, এবং মিস স্টেশনকেও অন্য একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভাবছি কালকের জন্য এক স্কাই পাইলটের অ্যাপয়েন্টমেন্ট নেব। মিস স্টেটসন আর আমার ডাবল হার্নেসের জীবন শুরু করবার সব ব্যবস্থা পাকা করে দেবে সে। যাকে যদি সম্ভব হয় আমার একটা কাজ করে দেবে। কি কাজ? পকেট থেকে $20 বের করে এগিয়ে দিল জেমি। কিছু মনে করো না, বুঝতেই পারছো এখন বেশ ব্যস্ত সময় কাটবে, নইলে কাজটা নিজেই করতাম। গিলেন সেকেন্ডের কবরের জন্যে একটা মার্কার কিনো। নিজেকে উঁচু দরের ও রুচিবান লোক মনে করতো সে। মার্কার ছাড়া যদি কবরে ঘুমাতে হয়, বেচারার আত্মা কখনোই শান্তি পাবে না। যাকে খুন করেছ তার জন্যে মার্কার কিনবে? আমার বাবার জন্যেও একই কাজ করেছিল সে। কাউকে খুন করবার ইচ্ছে কখনোই ছিল না আমার, ওকেও খুন করতে চাইনি, কিন্তু সে নিজেই পিস্তলে হাত দিয়েছে। আমার তো মনে হয় যা সামাল দেওয়ার ক্ষমতা নেই সেটা না ধরাই ভালো। একটা ব্যাপার আমি শিখেছি মিস্টার পেস্টন, পিস্তলের খেলায় যখন যোগ দেবে তুমি, সেটার সর্বোচ্চ দক্ষতা তোমাকে অর্জন করতে হবে, নইলে চরম মাসুল দিতে হবে। উঠে দাঁড়ালো পেস্টন। তুমি তাহলে শহর ছেড়ে যাচ্ছ? উঠতি একজন ব্যবসায়ীর কি এক জায়গায় বসে থাকা চলে? হাসতে হাসতে বলল জেমি। হ্যাঁ, যাচ্ছি। আমার তো মনে হয় ব্যবসার খাতিরে বেশ কয়েকটা শহরে আসা যাওয়ায় ব্যস্ত সময় যাবে আমার। যাকে মার্কার কিনতে গিয়ে তোমাকে ফতুর করব না আমি, একটু সুরে জবাব দিল পেস্টন। বাইরের ফটক পর্যন্ত তাকে এগিয়ে দিল জেমি। হাত বাড়িয়ে দিল পেস্টন, হাসলো। পাহাড়ে পুড়ে যাওয়া সেই কেবিনে জজ মিলসের দেহাবশেষ পেয়েছি আমরা। সরকারি তহবিল তশরফের দায়ে ক্যান্সাসে একটা হুলিয়ে আছে ওর নামে। টিম বর্টের সঙ্গে কথা হয়নি? না, এটা আগেই তল্লাট ছেড়ে ভেগে গেছে। তবে তোমার ইন্ডিয়ানদের সঙ্গে কথা বলেছি, তোমার পক্ষে সাফাই গিয়েছে ওরা। পেস্টন চলে গেছে পৌঁছে ফিরে এলো পেস্টন চলে যেতে পৌঁছে ফিরে এলো জেমি। বোল্ট গোসল সারতে হোটেলে চলে গেছে। ওরা ঠিক করেছে সাফসুতরো হয়ে ন্যান্সি আর ওর মা সহ বন্টনে ডিনার সারবে। তৈরি হওয়ার তাগিদ অনুভব করছে ন্যান্সি। জেমিও হোটেলে যাবে। বন্টনে যাওয়ার পথে স্টেশনদের সঙ্গে নিয়ে যাবে। উঠতি ব্যবসায়ী, ওটা তোমার মনের কথা? অপথিপ স্বরে জানতে চাইল ন্যান্সি। মুখ নিচু হয়ে গেছে। নিশ্চয়। সমাপ্ত।